আমাদের বেসিক্যালি হচ্ছে যে প্যারাগ্রাফ রাইটিং এ মার্কটা কত বলতো? প্যারাগ্রাফ লিখলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কত মার্ক পাই? 10। আচ্ছা, 10 মার্ক। তো আমাদেরকে এই 10 মার্কের জন্য অবশ্যই 10টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। অর্থাৎ সবাই বা বিভিন্ন প্ল্যাটফর্ম তোমাদেরকে আইডিয়া দিবে, কিন্তু আমরা শুধু এই ক্লাসে আইডিয়া দিব এমন না। আমরা নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেকটা জিনিস ধরে ধরে লেখা শিখবো আর কি, যে কিভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করবো এবং কোন কোন ক্লাস বা কোন কোন টপিক তোমাদেরকে পারতে হবে, সেই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে বলবো আস্তে আস্তে। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং এ মার্ক থাকে হচ্ছে 10। এন্ড এই 10 মার্কের জন্য আমাদেরকে 10টা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদেরকে মেইন আইডিয়াটা সিলেক্ট করতে হবে। মেইন আইডিয়াটা আমাদেরকে বুঝতে হবে যে কি বিষয়ে প্যারাগ্রাফটা লিখতে বলছে। সো এখন ধরো, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিছে যে হচ্ছে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, এরকম। আই মিন আমরা যদি গত বছরের প্যারাগ্রাফ নিয়ে কথা বলি আর কি। সো আমাদেরকে অবশ্যই এই আইডিয়াটার উপরে বেস করে লিখতে হবে প্যারাগ্রাফটা। এন্ড মেইন আইডিয়াটা যদি আমরা না ধরতে পারি, তাহলে কিন্তু প্যারাগ্রাফটা অবশ্যই ভুল হবে। মেইন আইডিয়াটা আমাদেরকে প্রথমে ধরতে পারতে হবে। এখন মেইন আইডিয়াটার উপর ভিত্তি করে আমরা যদি ডেফিনেশন দেওয়া যায় সেখানে, অর্থাৎ টপিক সেন্টেন্সে প্রথমের সেন্টেন্সে যদি আমরা ডেফিনেশন দিতে পারি, যেমন হিউম্যান রাইটস সম্পর্কে আমরা ডেফিনেশন দিতে পারি, সো আমরা ডেফিনেশন দিয়ে নেবো আর কি। আর যদি ডেফিনেশন দেওয়ার মতো না হয়, যেমন ধরো রিডিং নিউজ পেপার সম্পর্কে লিখতে বলছে, নিউজ পেপারের ডেফিনেশন তো আমাদের দেওয়ার দরকার নেই, তাই না? নিউজ পেপার জিনিসটা কি, এটা বলার আমাদের কোনো দরকার আছে? অবশ্যই নাই। সো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ধরো এরকম দিছে যে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এরকম একটা প্যারাগ্রাফ দিছে আর কি। সো আমাদেরকে অবশ্যই নিউজ পেপারের সংজ্ঞা সেখানে দেওয়ার দরকার নেই। আমরা সেখানে সেটা ইম্পর্টেন্ট বা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে ডিরেক্ট মেইন আইডিয়াটা হিট করবো আর কি। অবশ্যই আমাদেরকে মেইন আইডিয়া হিট করতে হবে। সো প্রথমে আমাদেরকে অবশ্যই আইডিয়াটা, এটা কিসের উপরে আমি প্যারাগ্রাফ লিখবো, এটা আমাদেরকে বুঝতে পারতে হবে। যেমন 2022 সালের ভর্তি পরীক্ষায় টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ দিছিল। সো এই টার্সিয়ারি লেভেল এডুকেশনটা আসলে কি জিনিস, এটাই অনেকে ধরতে পারে নাই। সো মেইন আইডিয়া না ধরতে পারলে প্যারাগ্রাফ কিন্তু লিখলে সেটা ভুলই হবে সম্পূর্ণটা। সো আমাদেরকে প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে। এখন কথা হচ্ছে, ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ আমি কত লাইনে লিখবো? অবশ্যই আমি কিছু সময় তোমাকে উল্লেখ করে দিতে পারে যে 10 লাইনে লিখবা তুমি, এটা উল্লেখ করে দিতে পারে ভর্তি পরীক্ষায়। অথবা যদি উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে 10 বা 12 ফুল স্টপ, অর্থাৎ 10 থেকে 12টা সেন্টেন্সের মধ্যে প্যারাগ্রাফটা লিখতে হবে। এর বেশি খুব একটা লেখার প্রয়োজন নাই। আর অবশ্যই প্যারাগ্রাফটা 1 পৃষ্ঠায় হতে হবে। প্যারাগ্রাফটা অবশ্যই 1 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে লিখতে হবে। যে অংশটুকু দিবে জায়গা, সেই অংশের মধ্যে আমাদেরকে লেখা কমপ্লিট করতে হবে। সো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, অর্থাৎ ব্রেইন স্টর্মিং কিভাবে করবা, কিভাবে সেন্টেন্স বিল্ড করবা, সো এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। অ্যাকচুয়ালি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে প্যারাগ্রাফটা লেখার সময় তুমি কিভাবে লিখবা। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই শুরু করবো একটা টপিক সেন্টেন্সের মাধ্যমে, রাইট? যে টপিক সেন্টেন্সের মধ্যে আমাদের প্যারাগ্রাফের ডেফিনেশনটা থাকতে পারে। যেমন ধরো হিউম্যান রাইটস নিয়ে আমরা প্যারাগ্রাফ লিখছি। সো হিউম্যান রাইটস এর মধ্যে আমরা হিউম্যান রাইটস এর ডেফিনেশনটা ইনক্লুড করতে পারি প্রথম লাইনে। কিংবা ধরো আমাদেরকে দিয়েছে হচ্ছে যে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ, সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এরকম একটা লাইন দিয়ে শুরু করতে পারি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন বিকজ ইট রিমুভস ইগনোরেন্স অ্যান্ড এনলাইটেন্স পিপলস মাইন্ডস। তো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, এটা একটা কমন লাইন, এটা সবাই জানে। এবং কেন আমরা এটা বিকজ দিয়ে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে এটা প্রকাশ করলাম, যে কারণটা কি। সো প্রথম সেন্টেন্সে আমরা টিচারকে অ্যাট্রাক্ট করে নিব আর কি, আমাদের প্রথম সেন্টেন্স দ্বারা, অর্থাৎ এই টপিক সেন্টেন্সটার দ্বারা। সো নাম্বার ওয়ান কথা হচ্ছে এটা। এখন এই টপিক সেন্টেন্সের উপর ভিত্তি করে এবং সরাসরি কিন্তু প্রথম সেন্টেন্স, অর্থাৎ প্রথম লাইনের মাধ্যমে তোমার আইডিয়াটা ক্লিয়ারলি উপস্থাপন করতে হবে প্যারাগ্রাফে। তো এরপর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইউজ সাপোর্টিং সেন্টেন্সেস। এই সাপোর্টিং সেন্টেন্স গুলো আমাদের এই মেইন আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠবে। মেইন আইডিয়াটার উপর ভিত্তি করেই গড়ে উঠবে। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদেরকে ফুল প্যারাগ্রাফে ফোকাসটা মেনটেন করতে হবে। আমাদের ফুল প্যারাগ্রাফে ফোকাসটা মেনটেন করতে হবে, অর্থাৎ যে টপিকের উপরে আমরা প্যারাগ্রাফ লিখছি ওই টপিকে আমাদেরকে স্টিক থাকতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। অন্য কোনো ইররেলিভেন্ট কথাবার্তা প্যারাগ্রাফের ভিতরে বলা যাবে না। তো এরপর হচ্ছে অ্যাড ট্রানজিশনস। সো আমাদেরকে অবশ্যই ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ড গুলো কোনগুলো?
আমরা যেমন এইচএসসি তে পড়েছি যে সেন্টেন্স কানেক্টরস। তো সেন্টেন্স কানেক্টরস গুলোই হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস, এবং ট্রানজিশনাল ওয়ার্ড গুলো আমাদেরকে খুবই ভালোভাবে ইউজ করতে হবে। অ্যান্ড এগুলো প্রপারলি ইউজ করতে পারলে অবশ্যই প্যারাগ্রাফে খুব ভালো একটা মার্ক ক্যারি করা পসিবল। তো এখন এই ট্রানজিশনাল ওয়ার্ড গুলো তোমরা কোথায় দেখবা বা কোথায় শিখবা? আমার যে কানেক্টরস এর যে ক্লাসটা আছে ওই ক্লাসটা করবা তোমরা। তোমাদের সবাইকে লিংক দিছি অলরেডি আমি। তো কারা কারা ক্লাসটা করছো? কানেক্টরস এর ক্লাসটা কারা কারা করছো? ভাইয়া করবো। আচ্ছা, যারা যারা করছো ইটস ফাইন, যারা যারা করো নাই কানেক্টরস এর ক্লাসটা অবশ্যই করে নিবা, তাহলে বুঝতে পারবা যে কিভাবে আমরা ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করতে পারবো। ওখানে আমি একদম ধরে ধরে দেখাইছি। আচ্ছা, এই যে যেমন তুমি ধরো এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইড, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড। একটা এরোপ্লেনের মতো একটা চিহ্ন উড়ে গেল না, ফ্লাই করলো না? দেখো তো, আমরা যদি ব্যাকে নিয়ে আসি, হ্যাঁ, জি তো ভাই। এটা কিন্তু একটা ডাইনামিক ফিলিং দিচ্ছে আমাদের এই স্লাইডটাকে অবশ্যই। তো এরকমই হচ্ছে প্যারাগ্রাফ লেখার সময় আমরা যখন ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করব, তখন প্যারাগ্রাফটাও খুবই স্মুথ দেখাবে আর কি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এবং ইউটিউবে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর মধ্যেও কিন্তু ট্রানজিশন থাকে। একটা ক্লিপ আর আরেকটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন ইউজ করা হয় আর কি। অনুরূপভাবে একটা সেন্টেন্স আর আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য আমরা ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করবো প্যারাগ্রাফে, তাহলে আমাদের যে ফ্লোটা, এই ফ্লোটা খুবই সুন্দর লাগবে দেখতে প্যারাগ্রাফটা। তো এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কনক্লুড থটফুলি। এই প্যারাগ্রাফটা আমরা যে শেষ করব, যেমন আমি কারো নাম মেনশন করতেছি না, বাট এখানে অনেকে আছে যাদের প্যারাগ্রাফ খুব সুন্দর হয়, প্রথমের দিক একদম ফাটায় লেখে, খুব ভালো হয়, মাঝেও সুন্দর সুন্দর ইনফরমেশন থাকে, কিন্তু শেষে গিয়ে হচ্ছে প্রবলেম ফেস করে, বা শেষে কিভাবে শেষ করবে এই জায়গাটার মধ্যে প্রবলেম তৈরি হয়। গ্রামার মিস্টেক থাকে, বিভিন্ন ধরনের মিস্টেক থাকে, এবং জিনিসটা থটফুলি শেষ করতে পারে না। এমন অনেকেই তোমরা আছো। তো আমাদেরকে প্যারাগ্রাফটা অবশ্যই শেষ করতে হবে খুবই সুন্দরভাবে, যেন ফার্স্ট টু লাস্ট টিচার অ্যাট্রাক্টেড থাকে আমাদের লেখার প্রতি। এবং কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফের যে মেইন আইডিয়াটা, যেটা আমরা টপিক সেন্টেন্সে লিখেছি, ওই আইডিয়াটাকে আবারও উপস্থাপিত করতে হবে ফুল প্যারাগ্রাফটাকে সাম আপ করে। তো আমরা যখন অ্যাকচুয়ালি একদম হচ্ছে ধরে ধরে লেখা শিখবো, এই টপিক গুলো সম্পর্কে তোমাদেরকে আমি আইডিয়া দিচ্ছি, এবং এগুলো তোমাদেরকে এই স্লাইড গুলোর ফটো আমি দিয়ে রাখবো। তো তোমরা এগুলো এমনি জাস্ট দেখবা, দেখে আইডিয়া নিবা, আমি এখন যা বলছি দেখে আইডিয়া নিবা। দেন আমরা যখন ধরে ধরে প্র্যাকটিস করা শিখাবো তোমাদেরকে, তখন আরো বিস্তারিত আইডিয়া পাবা তুমি। তো অবশ্যই লাস্টের সেন্টেন্সটা আমাদেরকে খুব ভালো মতো লিখতে হবে। কিভাবে লিখবা আমি তোমাদেরকে লেখা দেখাবো। সো কিপ সেন্টেন্সেস কনসাইজ। তো এই কনসাইজটা কোন পার্টস হবে? কনসাইজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? পার্ট অফ স্পিচ। কি অ্যাডভার্ব হবে? হবে কি ভাইয়া? Adverb. Yes. অ্যাডভার্ব কে কে বললা? জি ভাইয়া, কি? আমি হ্যাঁ, আমি বলছি। আচ্ছা, কনসাইজ হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, কিন্তু অ্যাডভার্ব না। হ্যাঁ, এটা অ্যাডভার্ব না, আমি বলতে চাইছিলাম। এই যে কিপ কিপ শব্দটা আছে, আমি তোমাদেরকে কিন্তু হিউম্যান রাইটস প্যাসেজ পড়ানোর সময় আইএসই। বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, হিউম্যান রাইটস প্যাসেজটা পড়ানোর সময় কিন্তু আমি বলছিলাম, কিপের ব্যবহারটা দেখা দিয়েছিলাম। কি কি ছিল ওখানে? কিপ সাইলেন্ট, ওরকম বলছিলাম যে কিপ সামওয়ান সাইলেন্ট, বা কিপ দেম সাইলেন্ট, এভাবে বলছিলাম যে কিপের পর তার একটা অবজেক্ট আসতে পারে, এবং তারপরে সেই অবজেক্ট কমপ্লিমেন্টে বসতে পারে। তো কিপ সেন্টেন্সেস কনসাইজ মানে হচ্ছে সেন্টেন্স গুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে। সেন্টেন্স গুলো দ্বারা ক্লিয়ারলি তোমার যে আইডিয়াটা সেটা প্রকাশ পাবে। কিন্তু খুব বেশি বড় বড় সেন্টেন্স লেখা যাবে না, খুব বেশি কমপ্লেক্সিটি ছড়ানো যাবে না, যেন লেখাটা দেখতে শব্দ দূষণের মতো বললে বলতে পারো আর কি। মানে খুব বেশি ওভার ওভার জিনিস ইউজ করা যাবে না। লেখাটা একদম ক্লিয়ারলি ইন আ শর্ট ওয়ে লিখতে হবে তোমাদেরকে।
কনসাইজলি। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে, আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে সেন্টেন্সে। অ্যান্ড আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরো যে আমরা এরকম একটা লাইন বলছি যে আওয়ার ক্যারেক্টার ইজ শেপড বাই এডুকেশন। এই লাইন প্যারাগ্রাফে লেখা যাবে না। আওয়ার ক্যারেক্টার ইজ শেপড বাই এডুকেশন, এই লাইন প্যারাগ্রাফে লেখা যাবে না। প্যারাগ্রাফে লিখতে হবে এইভাবে যে এডুকেশন শেপস আওয়ার ক্যারেক্টার। তো আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, এই বাইযুক্ত কোনো কিছু এভাবে আমরা লিখবো না প্যারাগ্রাফে, অর্থাৎ এই যে পেসিভ করার যে বিষয়টা থাকে এরকম। এরপর হচ্ছে যে ভেরি সেন্টেন্স স্ট্রাকচার। আমরা একই ধরনের, অর্থাৎ কেউ একজন রিসেন্টলি লিখছে প্রত্যেকটা সেন্টেন্সে প্যারাগ্রাফে 10টা লাইন, আল্লাহর রহমতে 10টা লাইনের মধ্যেই অ্যাপোজিটিভ ইউজ করছে প্রত্যেক লাইনে। এতগুলা কমা দিছে, মানে তুমি গুণে শেষ করতে পারবে না আর কি, অগণিত। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না। আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারে বাক্য লিখতে হবে। আমরা সিম্পল লিখবো এখানে, আমরা এখানে কমপ্লেক্স লিখবো, আমরা এখানে কম্পাউন্ড লিখবো। সো বিভিন্ন ধরনের, এবং তবে ম্যাক্সিমাম সেন্টেন্সে অনেকটা সিম্পল সেন্টেন্স হবে এখানে, যেহেতু প্যারাগ্রাফটা অনেক শর্ট প্যারাগ্রাফ হবে। বাট আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারটা ভ্যারি করতে হবে। আমরা কত সময় অ্যাপোজিটিভ দিয়ে লিখবো, কত সময় আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে লিখবো। সো এটা তোমাদেরকে আমি লেখা শেখাবো, তখন প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিভিন্ন টাইপের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে আমাদেরকে লিখতে হবে। একই ধরনের সেন্টেন্স আমরা বারবার লিখবো না। আর কোনো টেমপ্লেট ফলো করা যাবে না এখানে। কোনো টেমপ্লেট ফলো করলে অবশ্যই তোমার মার্কটা এভারেজ মার্কে পরিণত হবে, তুমি যতই ভালো লেখো না কেন। লাস্টলি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে পারো তুমি, এডিট ফর গ্রামার অ্যান্ড ফ্লো। সো আমরা প্যারাগ্রাফটা লেখার পরে অবশ্যই রিভাইজ করবো প্যারাগ্রাফটা, ঠিক আছে? এবং গ্রামার যদি কোনো মিস্টেক থাকে সেটা আমরা ঠিকঠাক করবো, আমরা এডিট করে নিব লেখার পর। অ্যান্ড ফ্লোতেও কোনো মিস্টেক থাকলে আমরা সেটা এডিট করে নিব লেখার পর। অনেকে ক্লোজ দিয়ে বাক্য শেষ করে ফেলো, সো এটা কিন্তু করা যাবে না। স্পেসিফিক্যালি ঢাবি রাইটিং এ যেহেতু খুবই কম জায়গা দেওয়া থাকবে, আমাদেরকে একটা পৃষ্ঠাতে যেহেতু লিখতে হবে, খুবই কম একটা জায়গা দেওয়া থাকবে, সো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আর সেন্টেন্স গুলো লেখার সময় আমরা যখন লিখবো এভাবে, তখনই হচ্ছে ভেবে ভেবে লিখতে হবে, যেন উপরে নিচে আর কোনো সেন্টেন্স লিখতে না হতে পারে। লিখতে খুবই খারাপ দেখা যাবে, কিন্তু বাজে দেখা যাবে। সেন্টেন্স আমরা শেষ করতে পারতেছি কিনা এটা কিন্তু আমাদেরকে লেখার সময় বুঝে নিতে হবে। তো এই 10টা বিষয়ে কি বুঝছো? আচ্ছা দিশা, তুমি বলো। ভাই ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। এখানে একটা যে সাবজেক্টের যে মেইন ওইটার যে এটা আছে আইডিয়াটা আসবে ওইটা লিখবো। যদি ওইটা নর্মাল কোনো বিষয় থাকে ওইটা লেখা যাবে না। তারপরে সেকেন্ড হচ্ছে স্টার্ট উইথ এ টপিক হ্যাঁ, সেন্টেন্স। যেমন ওই হচ্ছে আমরা যদি সেন্টেন্সে দেখি, হ্যাঁ দেখো যে রাইট আ প্যারাগ্রাফ অন দি ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, তাহলে আমাদেরকে টপিকটা বুঝতে হবে। প্রথম প্রথম যে বিষয়টা, টপিকটা বুঝতে হবে, এবং প্রশ্নটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো হ্যাঁ বলো, তারপর কন্টিনিউ করো। ইউজ সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্ট সেন্টেন্সটাকে সাপোর্ট করার জন্য কিছু সেন্টেন্স ব্যবহার করা লাগবে। হুম। তারপরে মেইনটেইন ফোকাস। ওই ওই যে সাবজেক্টে দেওয়া থাকবে আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য ওই সাবজেক্টটা নিয়ে লেখা লাগবে, এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সাবজেক্ট বলতে ওই টপিকটার উপরে ভিত্তি করে আমাদেরকে হ্যাঁ, লিখতে হবে। হ্যাঁ। তারপরে অ্যাড ট্রানজিশনস, এটা কি? মানে কানেক্টর গুলো ইউজ করবা, সেন্টেন্স কানেক্টর গুলো হ্যাঁ, তোমরা ইউজ করবা। কানেক্টর গুলো ইউজ করে লাগবে। তারপর কনক্লুড থটফুলি, টপিক সেন্টেন্সটা একটু ভালোভাবে শেষ করা লাগবে। হ্যাঁ, লাস্টের লাইনটা আমাদেরকে খুব ভালো মতো শেষ করতে হবে, যেভাবে আমরা ঠিক ভালোভাবে শেষ ফার্স্টের করে লাইনটা লিখছি। লং ইউজ করা যাবে না। হ্যাঁ, তারপর কিপ সেন্টেন্স কনসাইজ। এটা ছিল যে ক্লিয়ারলি আমরা আমাদের আইডিয়া গুলোকে প্রকাশ করব, কিন্তু খুব বেশি বড় বড় জিনিস, বড় বড় শব্দ ইউজ করা যাবে না, অর্থাৎ শব্দ বাহুল্য বর্জন করতে হবে। জি। আর ইউজ অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে না। সবসময় অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা লাগবে। বাই যুক্ত কিছু ব্যবহার করা যাবে না। মানে বাই যুক্ত বলতে পেসিভ সেন্সে, যেমন হচ্ছে যে আওয়ার ক্যারেক্টার হ্যাঁ, ইজ শেপড বাই এডুকেশন, ওই টাইপের বাই ইউজ করা যাবে না। আদারওয়াইজ অন্য টাইপের বাই ইউজ হলে হতে পারে আর কি। জি। তো ভেরি সেন্টেন্স স্ট্রাকচার মানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো ব্যবহার করা হয়। বেশিরভাগ সিম্পল ইউজ করা হয়। হ্যাঁ,
আর এডিট ফর গ্রামার এন্ড লাস্ট রিভিশন দেওয়া লাগবে যে সম্পূর্ণ ঠিক আছে কিনা। হ্যাঁ, তবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা দেখবো হচ্ছে স্পেলিং গুলো ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আর্টিকেলের ব্যবহার ঠিক আছে কিনা, ভার্বের সাথে আমরা এস এস অথবা ইএস যুক্ত করেছি কি করিনি, এই বিষয়গুলো বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে। উম, তবে ক্লোজ যদি কোনোটা ইনকমপ্লিট থাকে এটা কিন্তু আসলে লাস্টে যদি হচ্ছে কারেক্ট করতে যাও তাহলেও লেখাটা খুবই বিশ্রী দেখাবে আর কি, কারণ কাটাকাটি বা এরকম হলে লেখাটা কিন্তু বিশ্রী দেখাবে, এটা করা যাবে না। সো এই জন্য লেখার জি। সময় ক্লোজ গুলোকে খুব সুন্দর মতো আইডেন্টিফাই করে নিতে হবে বা বুঝতে হবে যে আমার এইটা কি একটা পরিপূর্ণ বাক্য হলো নাকি আমি একটা ডিপেন্ডেন্ট ক্লোজ লিখে শেষ করে দিয়েছি, এটা আমাদেরকে তখনই বুঝতে হবে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে which sentence is correct in academic English writing? So we have two sentences here and তোমরা বলবা যে কোন সেন্টেন্সটা একাডেমিক ইংলিশ রাইটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথবা কারেক্ট। আমাদের এখানে দুইটা সেন্টেন্স আছে, দুইটাই গ্রামাটিক্যালি কারেক্ট, দুইটাই একদমই খুবই সুন্দর সেন্টেন্স, সব ঠিক আছে, বাট একাডেমিক ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্সটাকে লিখবো? দ্বিতীয়টা। প্রথমটা। নাম্বারটা। আচ্ছা ধরো প্রথমটা। আমাদের প্যারাগ্রাফের টপিকটা দেওয়া আছে হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অন দি ইম্পর্টেন্স অফ ইংলিশ অথবা দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো আমরা কোন লাইনটা লিখবো বা কোন লাইনটা লিখে আমরা শুরু করতে পারি? প্রথমটা। প্রথমটা ভাইয়া। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমরা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস ইউজ করব, এটা ইটস ফাইন, কিন্তু যখন হচ্ছে এই সার্বজনীন বিষয়গুলো বুঝাবে, দেখো আমরা যখন বলবো যে জি ভাই। রাইট আ প্যারাগ্রাফ অন দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে ইংরেজি শেখার যে গুরুত্ব বা ইম্পর্টেন্স সিগনিফিকেন্স এটার উপরে প্যারাগ্রাফ লিখতে হচ্ছে না। তাহলে পিপল যে কথা বলে এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ইংরেজিতে সারা বিশ্বের মানুষ কথা বলে, বিশ্বজুড়ে মানুষ কথা বলে, ইংরেজির উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনটা? ইংরেজি। ইংরেজির উপরে অবশ্যই গুরুত্ব দেওয়া ইংরেজি। হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইংরেজি। সো এরকম যখন বিষয়গুলো থাকবে ইন জেনারেল সেন্স বুঝাবে, তখন আমরা অবশ্যই পেসিভ ভয়েসে এরকম বাক্য ইউজ করবো। এবং তোমরা বিভিন্ন প্যারাগ্রাফ পড়লে দেখবা যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটা পাবা কিন্তু বিভিন্ন ধরনের প্যারাগ্রাফে, বিভিন্ন ধরনের বলতে ইংলিশ রিলেটেড প্যারাগ্রাফে এই বাক্যটা কিন্তু পাবা তোমরা। সো আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা ফোকাসটা করব হচ্ছে যে যে জিনিসটা সম্পর্কে কথা বলা হচ্ছে সেটাকে যদি আমরা গুরুত্ব দিই, যেমন হচ্ছে ইংলিশ, লার্নিং ইংলিশ, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। পিপল কথা বলে, সবাই কথা বলে সারা বিশ্ব জুড়ে, এটা ইটস ফাইন, কিন্তু আমরা ইংরেজির উপরে গুরুত্ব দিচ্ছি, তখন আমরা এই ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এরকম বাক্য লিখবো। কিন্তু ওই রকম বাক্য কিন্তু আমরা লিখবো না যে আওয়ার ক্যারেক্টার ইজ শেপড বাই এডুকেশন, কারণ এডুকেশন যখন বলছে তখন কিন্তু এডুকেশনের উপর গুরুত্ব ছিল, ঠিক না? যখন বলছে যে হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ বা এরকম একটা যে প্যারাগ্রাফটা দিছিল ঢাবিতে, এডুকেশনের উপরে গুরুত্ব, এডুকেশন কি কি করতেছে সেটা কিন্তু, তো এই গুরুত্বটা বুঝতে হবে আমাদেরকে। সো এরকম ধরো যে একটা একটা বাক্য এরকম আছে যে পিপল ইউজ কম্পিউটার্স ইন এভরি ফিল্ড অফ লাইফ, এটা ইউজ না করে আমরা যদি লিখি যে কম্পিউটার্স আর ইউজড ইন এভরি ফিল্ড অফ লাইফ, সো এটা আরো বেটার হবে। যখন ধরো যে কম্পিউটার সম্পর্কে লিখতে বলতেছে বা ফোকাসটা হচ্ছে কম্পিউটারের উপর আছে, বুঝছো? এই যে পিপল যুক্ত লাইনগুলো দেখবা যে অনেক সময় আমরা কি করি, পেসিভ ভয়েস যখন করা হয়, দেখো এখানে কিন্তু বাই পিপল লেখা নাই, আছে কি? এখানে কি লাস্টে বাই পিপল লেখা আছে? আর ইংলিশ না ইজ ভাই। স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল কিন্তু আমি লিখি নাই। সো পিপলকে আমরা চাইলে এই জেনারেল সেন্সে এটাকে আমরা ইগনোর করতে পারি পেসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ টু পেসিভ ভয়েসের সময় কিন্তু এই জিনিসগুলো শেখানো হয়। তো যখন যে টপিকটা নিয়ে আমরা লিখবো সেই টপিকের উপরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন আমরা ওই টপিকটা বেস করে এভাবে বাক্য লিখতে পারি, যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কম্পিউটার্স আর ইউজড ইন
এভরি স্টেপ অফ আওয়ার লাইফ, সো এরকম টাইপের বাক্য লেখা যায়। কম্পিউটার্স আর ইউজড ইন এভরি ভাইয়া ফিল্ড অফ লাইফ। এগুলো অ্যাসিড করা লাগবে তাহলে, কারণ এগুলো তো আমরা ব্যবহার করি না। যেমন কম্পিউটারের কথা বলতেছেন, হ্যাঁ, ওটা তো তাহলে হ্যাঁ আমরা ব্যবহার করি, ইটস ফাইন। কিন্তু যখন ধরো যে কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে বা এরকম কোনো একটা বাক্য লিখতে বলা হচ্ছে, তখন আমরা এরকম লিখবো আর কি। কিন্তু হ্যাঁ, ওই ওই জায়গাতে অ্যাক্টিভ ভয়েসও থাকবে, পেসিভ ভয়েস থাকবে, মিক্সচার থাকবে, ঠিক আছে। বাট আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ইন জেনারেল, যখন ধরো পিপল ইউজ বা এরকম টাইপের ইন জেনারেল সেন্স বুঝাবে, তখন আমরা অ্যাকচুয়ালি পেসিভ টাইপের এরকম জিনিস ইউজ করবো। যেমনটা দেখতেছো তোমরা যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা। তাছাড়া হচ্ছে সব জিনিস অ্যাক্টিভ ভয়েসে লিখবো আর কি আমরা, এবং ভেতরের লাইনগুলো অ্যাক্টিভ ভয়েসে লিখবো। বুঝতে পারছো? অর্থাৎ জি এখানে ভাইয়া। যদি আমরা লিখি যে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে আসলে লোকজন যে কথা বলে এই লোকজনের উপর গুরুত্বটা দেওয়া হবে আর কি। ইংলিশের যে একটা গুরুত্ব ওইটা একটু হারায় যাবে। তো এই জন্য আমরা এরকম ভাবে যখন লিখবো এই বাক্যটা, তখন ভালো হবে। কিন্তু বাকি অংশটুকু বা ফুল প্যাসেজটুকু আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো। যেমন ধরো যে লার্নিং ইংলিশ ডাজ দিস থিং, লার্নিং ইংলিশ মেক্স আ ম্যান, বা এরকম টাইপের আমরা লিখবো আর কি। এই ধরনের বাক্যগুলো তখন আমরা পেসিভে এমন ভাবে দিব না যে উই আর টট ইংলিশ ইন ক্লাসরুম, এরকম এরকম ভাবে লিখবো না আর কি। আমরা শুধু আমরা এই ধরনের সেন্টেন্স গুলো যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই টাইপের বাক্যগুলো লেখার চেষ্টা করবো আমরা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে যে এই অল ওভার শব্দটা ইউজ আছে না, অল ওভার দুইটা শব্দ দেখতেছো, এখানেও দুইটা শব্দ, এখানেও দুইটা শব্দ, নিচেও। সো এই অল ওভারটা কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে, অল তারপর একটা স্পেস হবে, তারপর ওভার, এটা কিন্তু দুইটা শব্দে লিখতে হবে যখন এটা অ্যাডভার্ব পজিশনে বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার একটা শব্দে লেখা যাবে না, দুইটা শব্দে লিখতে হবে। এবং এরকম এই মিস্টেকটা প্রায় সময় স্টুডেন্ট রাইটিং এর ক্ষেত্রে করে। অ্যাডভার্বাল পজিশনে অবশ্যই অল ওভার দুইটা শব্দে লিখতে হবে আমাদেরকে। বুঝতে পারছো? ভাইয়া আচ্ছা, এখন আমাদেরকে আরো কিছু বিষয় মনে রাখতে হবে, মাস্ট রিমেম্বার এই বিষয়গুলো। সেগুলো হচ্ছে যে পরীক্ষার খাতায় আমরা অবশ্যই একুরেট স্পেলিং করব, কোনো প্রকার ভুল স্পেলিং লেখা যাবে না। যদি খাতায় ধরো আমার একটা ওয়ার্ড লিখতে মন চাচ্ছে, এই ওয়ার্ডটা, এটা ধরো আমি একটা সাইন দিয়ে একটা ওয়ার্ড বললাম আর কি, এই ওয়ার্ডটা লিখতে মন চাচ্ছে, কিন্তু আমি এই বানানটা নিয়ে কনফিউজড যে এটা কি হবে নাকি হবে না, একদমই স্কিপ, এই ওয়ার্ডটা আমি লিখবো না। আমি অন্য একটা ওয়ার্ড দিয়ে বাক্য লিখবো, যেই বানানটার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট, যেই বানানটা নিয়ে আমি 100% কনফিডেন্ট, আমি সেই বানানটা লিখবো পরীক্ষার খাতায়। কোনো প্রকার স্পেলিং মিস্টেক করা যাবে না। এরপরে দুই একটা ভুল হলে হতে পারে, সেটা আলাদা বিষয়, বাট চেষ্টা করবা যে একুরেট স্পেলিং এ বাক্যগুলো লেখার। এরপর হচ্ছে যে অবশ্যই সেন্টেন্স গুলো একুরেট গ্রামার স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে। সেন্টেন্স গুলোতে যেন একুরেট গ্রামার ব্যবহার করা হয়, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। এরপর কথা হচ্ছে যে ডোন্ট ইউজ সেম ওয়ার্ডস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। একই ধরনের শব্দ বারবার ইউজ করবো না, একই ধরনের শব্দ বা একটা শব্দই বারবার বারবার ইউজ করবো না। যদি যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ওইটা রেলেভেন্ট আর একটা খুবই ভালো ওয়ার্ড, যেই ওয়ার্ডটা ওই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে পারে। যেমন ধরো ধরো যে হচ্ছে ভাইটাল, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, এগুলো একটা আরেকটাকে রিপ্লেস করতে পারে। So এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ হবে আর কি। তো কিন্তু তুমি যদি শিওর না হও তাহলে একই ধরনের ওয়ার্ড ইউজ করবে, কোনো সমস্যা নেই। আই মিন ভুলভাল ওয়ার্ড ইউজ না করার থেকে একই ধরনের ওয়ার্ড বারবার ইউজ করা এটা ভালো। বুঝতে পারছো? যদি তোমার কাছে আইডিয়া থাকে বা ওই পরিমাণ ভোকাবুলারি থাকে, তাহলে তুমি বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতে পারো আর কি। অর্থাৎ একই ওয়ার্ডের ব্যবহারটা কমিয়ে ওই ক্যাটাগরি, ওর সাথে সিনোনিমাস এবং প্যারাগ্রাফের সাথে রেলিভেন্ট, প্যারাগ্রাফের সাথে যায় এরকম ওয়ার্ডগুলো ইউজ করবা, তাহলে লেখাটা আরো উন্নত মানের হবে। কিন্তু যদি ভোকাবুলারি লেভেলটা অতটা ভালো না থাকে তোমার, তাহলে ইউজ করবা না এটা। আর অবশ্যই অর্থের সাথে সঙ্গতি রাখে, প্যারাগ্রাফের সাথে রেলিভেন্ট এরকম ওয়ার্ড ইউজ করতে হবে। জাস্ট তুমি একটা ওয়ার্ড পড়ছো এক জায়গায় যে এই ওয়ার্ডটার মানে এইটা বা এরকম, এন্ড ওইটা ইউজ করে দিলা কোনো প্রকার যাচাই বাছাই না করেই, তাহলে কিন্তু ভুল হবে।
সো এরপর হচ্ছে যে ইউজ অ্যাডভান্সড গ্রামার অ্যান্ড অ্যাডভান্সড ভোকাবুলারি ইফ ইউ নো দ্য পারফেক্ট ইউজ। সো যদি তুমি যথাযথ ব্যবহার জানো তাহলেই কেবল অ্যাডভান্সড গ্রামার ইউজ করবা প্যারাগ্রাফে, কিংবা অ্যাডভান্সড ভোকাবুলারি ইউজ করবা, কিন্তু যথাযথ ব্যবহার না জানলে কোনোভাবেই ইউজ করবা না। কারণ বারবার বলতেছি, ইউজ করে ভুল হলে মার্ক কাটা খাবা। ইউজ করে যদি কোনো, এই 3 নাম্বার আর 4 নাম্বার অপশনের কথা যে বলছি, এগুলো ইউজ করে যদি ভুল হয় তাহলে নম্বর কাটা যাবে, কিন্তু না ইউজ করলেও নাম্বার কাটা যাবে না, হয়তো বা নাম্বার একটু কম পাবা, একের জায়গায় 0.5 দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল ইউজ করলে কিন্তু সেটা ক্রস খাচ্ছ তুমি, ওটার জন্য তোমার মার্ক ডিডাক্ট হবে। এরপর 5 নাম্বার হচ্ছে যে ডোন্ট ইউজ ইডিওমেটিক এক্সপ্রেশনস। সো ইডিওমেটিক এক্সপ্রেশনের মধ্যে বিষয়টা হচ্ছে যে অনেক ধরনের ফর্মাল ইডিওমেটিক এক্সপ্রেশন আছে যেগুলো লেখা ইউজ করা যায়, কিন্তু কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল বা কোনটা একাডেমিক ইডিওমেটিক এক্সপ্রেশন কোনটা না, এটা তোমরা এতটা সংক্ষিপ্ত সময়ে খুব বেশি আয়ত্ত করতে পারবা না। দ্যাটস ওয়াই আমাদেরকে ইডিওমেটিক এক্সপ্রেশন কোনোটা ইউজ করার দরকারই নেই, বিকজ আমরা ডে টু ডে লাইফে যত ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন সম্পর্কে পরিচিত হই এমসিকিউ পড়ার ক্ষেত্রে, সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইনফর্মাল, নন একাডেমিক, মানে এভরিডে লাইফে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এরকম টাইপের। সো ওইগুলো একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে ইউজ না করাটাই বেটার। সো ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করা যাবে না লেখায়। এখন প্রশ্ন আসতেছে যে গ্রুপ ভার্ব কি ইউজ করবা কিনা। তোমার যদি প্রপার আইডিয়া থাকে যে এই গ্রুপ ভার্বটা এভাবে ইউজ করা যাবে বা যায়, কিংবা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা এভাবে ইউজ করা যায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে রাইটিং এর ক্ষেত্রে। আর গ্রুপ ভার্ব যদি রেলিভেন্ট মনে হয় বা তুমি 100% কনফিডেন্ট থাকো যে এই গ্রুপ ভার্বটা এখানে সুইট করতেছে, এটা সুইটেবল, তাহলে ইউজ করবা, আদারওয়াইজ ইউজ করবা না। এরপর 6 নাম্বার হচ্ছে যে ইউজ প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস টু ডেলিভার ইয়োর মিনিংফুল ওয়ার্ডস। তোমার এই যে যে কথাগুলো আছে প্যারাগ্রাফে, তুমি যে আইডিয়াগুলো লিখবা, আইডিয়াগুলো এক্সপ্রেস করবা, এগুলো অবশ্যই প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করে হতে হবে। এবং এই প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেমন সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদেরকে আমি টেক্সট বুক থেকে এক্সাম্পল দিয়ে দেখাই দিব এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচারের সাথে পরিচয় করাই দিব যে কিভাবে আমরা বাক্যগুলো লেখার সময় লিখবো। মোটামুটি এই জিনিসগুলো বুঝছো, কি কি করতে হবে, কি কি করা যাবে না? রাবিয়া জি বলো যে কি ভাইয়া। কি করা যাবে, কি কি করা যাবে না, এই যে মাস্ট রিমেম্বারের যে বিষয়গুলো, এগুলো তুমি বলো। জি ভাইয়া, শুরু করব। হ্যাঁ বলো। প্রথমে হচ্ছে কোনো বানান ভুল করা যাবে না। তারপরে হুম হচ্ছে গ্রামারের স্ট্রাকচার ঠিক রাখতে হবে। হুম তারপরে হচ্ছে 3 এবং 4 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে মানে যদি পারি তাহলে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করব, আর না হলে একই একই ওয়ার্ড ইউজ করব এমন। আর হচ্ছে এই অ্যাডভান্স গ্রামার, তারপরে হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি যদি জানা থাকে, মানে যদি বুঝতে পারি যে শিওর হবে, তাহলে মানে হচ্ছে প্যারাগ্রাফে ইউজ করব, না হলে করব না। হুম দেন হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, মানে আমরা ফর্মাল ইনফর্মাল এর মধ্যে পার্থক্য করতে পারবো না, এই জন্য ইউজ করব না। 6 নাম্বারে, হুম 6 নাম্বারে হচ্ছে মানে হচ্ছে উম ভুলে গেছি। আচ্ছা, এখানে যে ইউজ শব্দটা আছে, ইউজ প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস, তো এই ইউজ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলো তো? ইউজ ইন্টারভিউ। প্রপার ইংলিশ, ইন্টারভিউ। আচ্ছা আয়শা, আপনি বলেন। ট্রানজিটিভ। আয়শা, আপনি কি ক্লাসে আছেন? আপনি বলেন। ভাইয়া এটা ট্রানজিটিভ হবে তো? হ্যাঁ, কিভাবে বুঝবো আমরা এটা ট্রানজিটিভ হবে ইউজ ভার্বটা? এটার অবজেক্টটা কি? বুঝতেছি না আমি। রাবিয়া, মারজুক এন্ড বাকি যারা আছো, দিশা, আহ, মিম মনে হয় ক্লাস করো রেগুলার, এন্ড আরো অনেকেই ক্লাস করো আমি দেখি প্রায় সময়, বাট এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না তো।
ইন্টার্নশিপ ভাইয়া এখানে এখানে প্রপার ইংলিশ স্ট্রাকচার এটা হবে, এটা এটার অবজেক্ট। হ্যাঁ, কে বললো এটা? আমি মিম। আচ্ছা, এই ফুল অংশটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে স্ট্রাকচারস, এই স্ট্রাকচারস পর্যন্ত আর কি। ইউজ প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস, আমরা কি ব্যবহার করব? আমরা কি ব্যবহার করব? উত্তরে আমরা পাবো এই পুরো অংশটা, প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস আমরা ব্যবহার করব। এরপর দেখো আমরা কেন ব্যবহার করব, ওয়াই, কেন ব্যবহার করব? টু ডেলিভার ইওর মিনিংফুল ওয়ার্ডস বা আওয়ার মিনিংফুল ওয়ার্ডস। তো আমাদের মিনিংফুল অর্থপূর্ণ কথাগুলো এক্সপ্রেস করার জন্য আমরা প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস ব্যবহার করব। তাহলে দেখো আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করলাম যে অ্যাডভার্ব গুলো আমরা কোথায় ইউজ করব। এই যে টু ডেলিভার ইওর মিনিংফুল ওয়ার্ডস, এটা অ্যাডভার্বাল ফ্রেজ অফ পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে, মানে রিজন বোঝাচ্ছে আর কি, কেন ইউজ করব। সো এরকম সেন্টেন্স স্ট্রাকচার আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, যে কখন মানে কিভাবে আমরা ইউজ করবো আর কি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এন্ড লাস্টে গিয়ে ইউজ হবে হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস অর রিজন। উদ্দেশ্য বা আমরা কেন কেন একটা জিনিস ব্যবহার করব। দেখো আমরা ইউজ করতেছি, কি ইউজ করতেছি? ইংরেজির ভার্বগুলোর পরে ধরো যে আই ইউজ বা উই ইউজ, ঠিক আছে, আমি ব্যবহার করি, তারপর আমরা লিখবো ওই ব্যবহার করি ভার্বটার ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ওটা তার অবজেক্টটাকে আমরা পাশে বসাবো। কি ব্যবহার করব? প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস আমরা ব্যবহার করলাম। তারপর কেন ব্যবহার করব, কি উদ্দেশ্যে ব্যবহার করব? টু ডেলিভার আওয়ার মিনিংফুল ওয়ার্ডস, এবং এই জিনিসটা আমরা লাস্টে লিখবো। অথবা আমরা এটাকে চাইলে ক্লোজ বানিয়ে লিখতে পারি, কিংবা টু এর জায়গায় আমরা ইন অর্ডার টু দিয়ে লিখতে পারি। যেগুলো জিনিস আমরা আসলে এইচএসসি কমপ্লিটিং দ্য সেন্টেন্স এর মধ্যে পড়ছিলাম, এইচএসসি থাকতে সবাই পড়ছো তোমরা এই টাইপের জিনিসগুলো। সো এইচএসসি তে কমপ্লিটিং সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা যদি অর্ধেক বাক্য পূরণ করা শিখতে পারি, বাকি অর্ধেক বাক্য কিন্তু এই টাইমে লেখা পসিবল। তো এখন গ্রামারের কোন কোন বিষয়গুলো সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া রাখতে হবে বলো তো? টেন্স, তারপর পজিশন অফ পার্টস অফ স্পিচ, হ্যাঁ, আমরা একটা একটা করে মার্ক করবো আর কি। ধরো টেন্স, তারপর হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, তারপর আর কি কি? সেন্টেন্স মেকিং, নাম্বার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর হচ্ছে আর্টিকেলের ব্যবহারগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে অবশ্যই। কোথায় আমরা দা দিব, কোথায় আমরা দা দিব না। যেমন ধরো যে নদীর নাম আছে অনেকগুলো, আমরা এক্সাম্পলে নদীর নাম বলছি, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা কর্ণফুলী, এই টাইপের নাম বলছি নির্দিষ্ট আমরা, তাহলে করে। অবশ্যই আমরা হ্যাঁ দা ইউজ করব। কিংবা আর্থ কয়টা বা মুন কয়টা। সো এই যে জিনিসগুলো পৃথিবীতে একটা করে এক্সিস্ট করে, যে জিনিসগুলো তার নামের সামনে আমরা অবশ্যই দা ইউজ করব, আর্টিকেল। সো আর্টিকেলের ব্যবহারটা আমাদেরকে কিছুটা হলেও জানতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা, যেটা মানে নাম্বারের সাথে বেস করে এগ্রি করবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা থাকে, এই বিষয়টা সম্পর্কে আমাদের মিল। ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং তোমাদেরকে আমি প্যাসেজ গুলো পড়ানোর সময়ই কিন্তু দেখা দিচ্ছি যে কিভাবে এগুলো ব্যবহার করবা, বা কিভাবে সাবজেক্টটা নির্ণয় করতে হবে, হেডওয়ার্ডটা নির্ণয় করতে হবে, প্রেপোজিশনের স্ট্রাকচারকে কাজে লাগায়। এন্ড রিটেনের ক্ষেত্রেও তোমরা ওইভাবে ইউজ করবে। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব নেক্সট ক্লাসে যে কিভাবে তোমরা বাক্যগুলো লিখবা খাতায়। So, এরপর আরো কি কি বিষয় আমাদেরকে আইডিয়া রাখতে হবে? ভয়েস, হ্যাঁ দেখো, ভয়েসের আইডিয়া থাকা মানে আমার কিন্তু সাবজেক্ট অবজেক্ট ভার্ব সম্পর্কে একটা আইডিয়া আছে, তাই না? সো অ্যাক্টিভ ভয়েসের জি ভাইয়া, ক্ষেত্রে আমরা কি করব, যে আমি খাই, তাহলে হচ্ছে আমরা লিখবো যে আই, তারপর লিখবো হচ্ছে আমরা ইট। আমি খাই, তারপর কি, খাই একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে তার লাগে কি একটা অবজেক্ট লাগে, তার একটা অবজেক্ট লাগবে এখানে। তাহলে আমি কি খাই, আমি ভাত খাই, এই ভাতটা আমি এখানে লিখবো আর কি। তো আমি খাই, রাইট। হ্যাঁ আমি খাই ভাত। তো বাংলার ক্ষেত্রে আবার কি হবে, আমি, আর এই এটা ধরো যে ভাত, এটা মানে ভাতের প্লেট আর কি, আমরা ধরি কথার কথা এটাকে, আমি ভাত, আমি ভাত ধরো খাই, এই সাইনটা দ্বারা খাই। ক্রিয়াটা তো শেষে। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি সাবজেক্ট, আর ভার্বটা যাচ্ছে লাস্টে, আর ইংরেজিতে ভার্ব আসতেছে সাবজেক্টের পরেই। তাহলে এইটা
আমরা যখন লিখবো তখন ওইভাবে আমাদেরকে মেনটেন করে লিখতে হবে আর কি। সো বাংলার ক্ষেত্রে দেখো ভার্বটা যাচ্ছে লাস্টে, কিন্তু ইংরেজিতে ভার্বটা আসবে সাবজেক্টের পরেই। তো আমি এই ভাত খাই বাংলায় বলবো আমরা, কিন্তু ইংরেজিতে আমরা বলবো আই ইট, তারপর রাইস, অবজেক্টটা পরে যাবে আর কি। তারপর ধরো যে এরকম আমরা বললাম যে আই ইট, আমি খাই বা আমি ভাত খাই। তারপর ধরো আমার দরকার পড়লো যে আমি কেন ভাত খাই এটা বলবো, বা কি উদ্দেশ্যে আমি ভাত খাই। আমি ধরো এরকম বললাম যে এখানে যে টু to get সার্ভাইভ, energy. হ্যাঁ, বা টু গেট এনার্জি, কিংবা টু সার্ভাইভ, টু Energy. লিভ, বা টু গেট এনার্জি। সো এরকম যে Extension. বললা। হুম। তো এখানে আমরা একটা অ্যাডভার্বিয়াল জিনিস পাইলাম আর কি, অ্যাডভার্বাল ফ্রেজ অফ পারপাস বা রিজন। সো কেন, কি উদ্দেশ্যে আমরা ভাত খাই, কেন কি উদ্দেশ্যে আমরা ভাত খাই, তাহলে এনার্জি পেতে আমরা ভাত খাই, বা শক্তি পেতে আমরা ভাত খাই, শর্করা আমাদের শরীরে শক্তি যোগায়। সো শক্তি পেতে আমরা ভাত খাই, এই উদ্দেশ্যটা আমাদের এখানে থাকবে আর কি। ঠিক আছে, উদ্দেশ্যগুলো থাকবে। এরকম ভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স গুলো বোঝার চেষ্টা করবো, এবং এই এই যে স্কিলটা এটা ডেভেলপ হবে কিভাবে, অনেক ইংলিশ সেন্টেন্স আমাদেরকে দেখতে হবে। যেমন ধরো যে স্টার্ট উইথ আ টপিক সেন্টেন্স, এই যে একটা স্ট্রাকচার আমরা দেখলাম, আমাদের মাথায় মনে পড়বে এই জিনিসটা, আমরা যখন লিখবো তখন মনে পড়বে। যেমন আমরা যদি দেখি যে আম, তোমাদেরকে যে প্যারাগ্রাফটা আমি লিখতে দিয়েছি রিসেন্টলি, যে ইয়োর ড্রিম অফ নিউ বাংলাদেশ, মনে হয় এরকম একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছি তোমাদেরকে। সো ওই প্যারাগ্রাফের মধ্যে রাবিয়া হচ্ছে ইউজ করছে যে হিউম্যান রাইটস প্যাসেজ থেকে একটা লাইন ইউজ করছে, বিফোর দ্য ল ইউজ করে। সো এই যে স্ট্রাকচারটা ও দেখছে এবং ওই জিনিসটা ইউজ করছে, জিনিসটা কিন্তু অনেকটা সমৃদ্ধ লাগলো দেখতে, এবং ওর স্ট্রাকচারটা ওখানে ঠিক ছিল আর কি। সো এই জিনিসটা যত বেশি আমরা পড়বো তত বেশি ডেভেলপ হবে আমাদের মধ্যে। সো রাইটিং ভালো করতে গেলে আমাদেরকে কি করতে হবে, রিডিং পড়তে হবে খুব ভালো মতো টেক্সট বুকটা, বুঝতে পারছো? রিডিং পড়তে হবে তোমাদেরকে খুব ভালো মতো। আচ্ছা, একটু আগে যেটা বললাম যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব গুলো আমাদেরকে অবশ্যই অ্যাডভার্বের যে প্রপার পজিশন আছে সেটা মেনটেন করে লিখতে হবে। সো এটা আমরা অ্যাডভার্বের ক্লাসে আলোচনা করব। তারপরেও বলে রাখি যে অ্যাডভার্ব অফ ম্যানারটা সবার আগে বসবে, অ্যাডভার্ব অফ ম্যানারটা সবার আগে বসবে। আর তারপরে বসবে কি, তারপরে বসবে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে বসবে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপরে লাস্টে গিয়ে বসবে হচ্ছে কেন বা কি উদ্দেশ্য, অ্যাডভার্ব অফ পারপাস বা রিজন লাস্টে বসবে আর কি। অর্থাৎ এটাকে সংক্ষেপে মনে রাখা যায় এমপিটি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। গতকালকের ক্লাসে কি তোমরা করছো যে কিভাবে অ্যাডভার্ব গুলোকে নির্ণয় করা যায় সেন্টেন্সে, কিভাবে প্রশ্ন করে? জি ভাই। আচ্ছা, তো অ্যাডভার্ব অফ ম্যানার আমরা কিভাবে প্রশ্ন করে পাবো? হাউ দ্বারা কোশ্চেন করে। হ্যাঁ, হাউ দ্বারা কোশ্চেন করে পাবো আমরা। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে পাবো আমরা? হোয়ার দ্বারা কোশ্চেন করে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম কিভাবে পাবো আমরা? হোয়েন দ্বারা কোশ্চেন করে। হ্যাঁ, রাইট। যেমন ধরো আমরা যদি এরকম একটা সেন্টেন্স বলি যে বিরাট কোহলি প্লেড দ্য শট, দ্য শট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে শট অফ দ্য ডেকেড যে শটটা খেলছিল আর কি, হার্ষা ভোগলে তার কমেন্ট্রিতে বলছিল যে লাইক কোহলি গোজ ডাউন দ্য গ্রাউন্ড, বিরাট গোজ আউট অফ দ্য গ্রাউন্ড, এরকম একটা লাইন বলছিল আর কি হার্ষা ভোগলে। সো ওই শটটাকে যদি আমরা উল্লেখ করি যে বিরাট কোহলি প্লেড দ্য শট, এরপর আমরা একটা অ্যাডভার্ব ম্যানার ইউজ করব, ভিগোরাসলি, ভিগোরাসলি। বিরাট কোহলি প্লেড দ্য শট ভিগোরাসলি। কোথায় খেলছিল? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। কবে খেলছিল? অন 22 অক্টোবর 2022। সো এটা আমরা ইউজ করলাম। সো এই যে আমরা এখানে দেখো যে বিরাট কোহলি হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, তারপর প্লেড খেলেছিল, কি খেলেছিল, তার অবজেক্টটা দ্য শট, ওই শটটা খেলেছিল, কিভাবে খেলেছিল, ভিগোরাসলি। সো
তারপর হচ্ছে কোথায় খেলেছিল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়াতে খেলেছিল। তারপর লাস্টে আমরা বলবো হচ্ছে কবে খেলেছিল, 22 অক্টোবর 2022-এ। সো এইভাবে আমাদেরকে লেখার ক্ষেত্রেও সেন্টেন্স গুলো লিখতে হবে। এখন যদি প্রশ্ন আসে যে কেন খেলেছিল বা এরকম এরকম, তো তারপর আমরা সেটাকে আরো এক্সটেন্ড করব, বিকজ দিয়ে কিংবা সো দ্যাট দিয়ে কিংবা টু দিয়ে বা এরকম ভাবে আমরা এক্সটেন্ড করবো আর কি। সেন্টেন্স গুলোকে এভাবে বড় বানাবো আমরা। সো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমাদের খুবই ভালো ভালো ধারণা রাখতে হবে, এবং এই ধারণাটা আমাদের তৈরি হবে টেক্সট বুক পড়ার মাধ্যমে। কিন্তু এই ধারণাটা তৈরি হবে আমাদের টেক্সট বুক পড়ার মাধ্যমে। সো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যারাগ্রাফ অ্যাপ্রোচ নিয়ে লিখতে হয় আর কি। ব্রেইনস্টর্মিং কনসেপ্টের সাথে তোমরা পরিচিত? ধরো জি যে ভাইয়া, আচ্ছা, এই অংশটুকু হচ্ছে আছে আমাদের 4 একটা, নম্বর ক্লাসে। ধরো আমরা হচ্ছে এটা একটা খাতা, এটা একটা খাতা ধরলাম আমরা। সো আমরা এই খাতায় ঠিক যে ওয়ার্ড গুলো লিখবো বা যে প্যারাগ্রাফটা লিখবো যে বিষয়ে, সেটার উপর আমাদের আগের থেকে একটা ফরম্যাট মাথায় রাখতে হবে আর কি। সেটা আসবে হচ্ছে ব্রেন স্টর্মিং করে। আমরা একটা ফেসবুকে আমরা যখন একটা পোস্ট লিখতে যাই কিংবা একটা লেখা লিখতে যাই, তখন আমরা অবশ্যই ভাবি না যে সেটা সম্পর্কে ভেবে, তো তারপর আমরা লিখতে যাই, তাই না? তো এই যে ভাবনাটা, এই যে চিন্তা ভাবনাটা, এটাই হচ্ছে ব্রেন স্টর্মিং। সো তারপরে আমরা যখন লেখাটা শুরু করব, লেখা শুরু করার সময় আমরা এই যে যা যা আছে আর কি, টপিক সেন্টেন্স থেকে শুরু করে টপিক সেন্টেন্স আমরা ডেফিনিশন লিখবো বা সবকিছু এইভাবে লিখবো আর কি। তাহলে আমাদের একটা সুন্দর একটা প্যারাগ্রাফ তৈরি হবে কিন্তু এভাবে। কিন্তু না ভেবে লেখা শুরু করা যাবে না। তুমি ভাবতে পারো যে আমার হয়তো বা সময় অনেক কম, আমাকে তো অনেক কিছু লিখতে হবে, কিন্তু 1 মিনিট সময় দেওয়াটা কিন্তু কোনো বড় কথা না। সো প্রথম সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে অবশ্যই টিচারকে অ্যাট্রাক্ট করতে হবে। তারপর হচ্ছে আমরা ফুললি লেখাটা আস্তে 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 শুরু করবো। এবং লেখা শুরু করলে তুমি যদি অনেক কিছু পড়ো বা তোমার মধ্যে যদি কন্টেন্ট থাকে, তাহলে দেখবা যে কন্টেন্ট গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। যেমন রাবিয়া যে লিখছিল যে অল আর ইকুয়াল বিফোর দ্য ল, মানে এই বিষয়টা খুবই সুন্দরভাবে ফুটাই তুলছিল। ওর খাতাটা যেদিন আমি দেখাবো সেদিন দেখতে পারবা তোমরা। সো এই যে বিষয়গুলো আছে, এই ছোট ছোট বিষয়গুলো পড়ার মাধ্যমে তৈরি হয়। দেখো যে কনক্লুড থটফুলি, কনক্লুড থটফুলি, তুমি যে দেখলা এই জিনিসটা, এই দেখতে দেখতেই তোমার মনে পড়বে সবসময়। তুমি দেখবে একসময় বলে ফেলবা একজনকে যে কনক্লুড থটফুলি, এরকম ভাবে তুমি বলে ফেলবা। যেমন ধরো যে আহ, মানে খুবই খুবই সাধারণ যে ফ্রেজ গুলো হয় যে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, এগুলো আমরা যে বলি, এগুলো বলার সময় কি আমরা ভাবি একবারও বলতো যে থ্যাংক ইউ কিভাবে, কি আসলো না আসলো, ভেরি মাচ ইউজ করবো না মেনি ইউজ করবো, এগুলো কি ভাবি আমরা বলতো? কখনো ভাবো না। এগুলো নিয়ে? কখনো কিন্তু না ভাবতে ভাইয়া। হয় না, কারণ আমরা এটা রেগুলার বলতে বলতে প্র্যাকটিস করতে করতে এমন হয়েছে যে, এবং এটা কিন্তু গ্রামাটিক্যালি ফুললি রাইট, কমপ্লিটলি রাইট এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো আমরা এগুলো বলতেছি। বা গুড মর্নিং, সো এগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না। হ্যাভ আ নাইস ডে, এগুলো নিয়ে আমাদের কিন্তু ভাবতে হচ্ছে না, আমরা just বলে ফেলতেছি। সো অনুরূপ ভাবে দেখো নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা যখন তোমরা পড়ছো যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation। তারপর কি লিখছিল, who came to embody the struggle for justice around the world। তো এই লাইনটা কিন্তু আমি মুখস্থ করে নিই, ট্রাস্ট মি, আমি মুখস্থ করে নিই, তোমাদেরকে ওই ক্লাস নিতে নিতেই এমনি কেমনে কেমনে যেন মুখস্থ হয়ে গেছে আর কি, দেখতে দেখতে। বুঝতে পারছো জিনিসটা? 24 ব্যাচে ক্লাস নিছি, 25 ব্যাচে নিছি, 23 ব্যাচে নিছি, 22 ব্যাচে নিছি। সো নিতে নিতে এই জিনিসটা এমনিতে মুখস্থ হয়েছে। আবার এর এর মানে এই না যে ওই প্যাসেজের সব লাইনই আমার মুখস্থ, এরকম না। অনেকগুলো লাইনই কিছু কিছু লাইন আমার মুখস্থ আছে আর কি, এগুলো হয়ে যায় অটোমেটিক। তো এই জিনিসটা কিভাবে হয়, অনেকবার দেখার মাধ্যমে, অনেকবার পড়ার মাধ্যমে হয়। তখন মানুষ গ্রামার না জানলেও সলভ করতে পারে। যেমন তোমরা ছোটবেলায় ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ, ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ, এগুলো যখন লিখতা, তখন কি কেউ কি ভাবতা একবারও যে, আই মিন, এগুলো আসলে ভুল হবে কিনা বা এখানে কোন গ্রামার ভুল হচ্ছে, এগুলো কি ভাবতা কেউ, বলো তো? না। না ভাইয়া। কেউ কিন্তু ভাবতা না। তুমি জাস্ট তোমার মতো করে লিখে যাইতে আর কি। সো এগুলা তখনই ডেভেলপ হয় যখন আমরা অনেক বেশি পড়ি, এটা হচ্ছে বিষয়। তো আমাদেরকে প্রচুর পরিমাণে বাক্য পড়তে হবে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা। এখন এই জায়গায় যে বিষয়গুলো আছে, এগুলো সবাই মনে রাখবা যে অবশ্যই মেইন আইডিয়া কে কেন্দ্র করে, মেইন আইডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ফুল প্যারাগ্রাফটা লিখতে হবে। আইডিয়া থেকে দূরে গিয়ে, যেমন ধরো টার্সিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ লিখতে বলছিল। সো টার্সিয়ারি লেভেল এডুকেশন, এটা আসলে কোন লেভেলের এডুকেশন? লেভেলের যেমন ধরো আমাদের উচ্চশিক্ষা। বাংলাদেশে আমরা, হ্যাঁ আমাদের বাংলাদেশে আমরা বলি যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তো তারপরের লেভেলটা হচ্ছে টার্সিয়ারি।
অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে আমরা যে জিনিসটা পড়ি এটা হচ্ছে টার্সিয়ারি লেভেল এডুকেশন। সো বাট আমরা এটা সাধারণত ওয়ার্ডটা ইউজ করি না, ওই জন্যই কিন্তু পরীক্ষা দিছে আর কি, যেটা আমরা ইউজ করি না। তো কত সময় প্রশ্ন এরকম টেকনিক্যাল প্রশ্ন করে, এবং তোমাদের টেক্সট বুকের লাইন বা লাইন থেকে কিন্তু এই প্রশ্নটা দিছিল আর কি, যদিও ওইটা সম্ভবত এইচএসসি 22 ব্যাচের সিলেবাসে ছিল না ওই টপিকটা, ওইখান থেকে দিছিল। সো এখন টার্সিয়ারি লেভেল এডুকেশন জিনিসটা কি জিনিস এটা না জেনে আমি যদি শুধু মানে লিখতে থাকি, 10টা বাক্য আমি লিখলাম প্রাইমারি লেভেল এডুকেশন এবং এডুকেশন ইন বাংলাদেশ এগুলো ইউজ করে, আলটিমেটলি কিন্তু আমি প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা টাচ করলাম না, তাহলে কি আমাকে মার্ক দিবে? আমি তো অন্য কিছু লিখছি খাতায়। দিবে না। হ্যাঁ, অবশ্যই দিবে না।